এই কাজটি আমি শিখেছি 2017 সাল থেকে 22 সাল পর্যন্ত। মোহাম্মদ শামসুল আলম সিস্টেম অ্যানালিস্টের দায়িত্বে ছিলেন। তিনি, আমি বাইরে থেকে দেখেছি, তিনি হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট এরকম অনলাইনে নিখুঁতভাবে দিয়ে শিক্ষার্থী সুর দিয়ে না কথা বলে সোজা সোজা বলো, নিখুঁতভাবে দিয়েছে সে বিভিন্ন শিক্ষার্থীদেরকে। এবং এটা ছাড়াও আরো 128 জন শিক্ষার্থীর এসএসসির সনদ জালিয়াতির কাজটাও সে করেছিল। এই বানানোর কাগজগুলো তো একেবারে অরিজিনাল কাগজ, যার মধ্যে বিভিন্ন রকমের জলসা আছে, দেখো জলসা আছে, তার ভিতরে মনে এই কাগজগুলো তুমি কোথা থেকে পেয়েছো? এই কাগজগুলি প্রায় একটি বান্ডেলে 500টি করে থাকে। এই 500টির একটি বান্ডেল আমি অফিস থেকেই নিয়েছিলাম। এছাড়াও আরো বাকি কাগজ অফিস থেকে নিয়ে গেছো, কি জানাই আনিছো নাকি? না স্যার, অফিস থেকে না জানিয়ে আমি এটা নিয়েছি, সংগ্রহ করেছি। বাকি কাগজ পুরানা পল্টনস্থ একজনের সাথে যোগাযোগ করে, তার নাম হচ্ছে আবেদ, এবং এই আবেদের পরিচয়টা আমি পাই। অভি নামক আমাদের একজন ডেইলি বেসিস কর্মচারী ছিল, তার মাধ্যমে আমি আবেদের পরিচয়টা পাই এবং আবেদ সেই কাজটা করে দিতে বললে সে হুবহু একই। এটা ছাড়াও রংপুরে লিখন নামক একজন আছে, সে তার মাধ্যমে সেটা সেখানে একটা প্রেসের মাধ্যমে সেখান থেকেও সংগ্রহ করা হয়েছিল। এই ওই প্রেসের লোকগুলো এই ওয়াটারমার্ক, বর্ডার, ভিজিবল বিভিন্ন সাইন্স এগুলো তারা বানাবে করতে, এই জিনিসগুলো ওরা পেল কোথায়? এই জিনিসগুলি আমরা যখন তাকে স্যাম্পল হিসাবে আমাদের অরিজিনাল বোর্ড থেকে যেটা আসে সেটা দিয়েছিলাম, তার বিপরীতে তারা কাগজ সংগ্রহ করে সেটার উপরে ঠিক সেরকম করে ডিজাইন করে অ্যাকুরেট করে, যাতে দুটোর মধ্যে তেমন কোনো তফাৎ না থাকে, সেরকম করে তৈরি করে আমাদেরকে স্যাম্পল দেখানোর পরে যখন সেটা ওকে হয় একদম কাছাকাছি, তখন সেটা আমাদেরকে স্যার ডেলিভারি দিয়েছিল আমাদের। তাহলে রেজিস্ট্রেশন কার্ড, রোল নাম্বার, অ্যাডমিট কার্ড বানিয়ে দাও। জি। তুমি মার্কশিট বানাও, তুমি সার্টিফিকেট বানাও। জি। তুমি এই বানানো মার্কশিট এবং সার্টিফিকেটগুলোকে অনলাইনে আপলোড করো। যারা পরীক্ষায় কম জিপিএ পেয়েছে, তুমি কি তাদেরকেও বেশি জিপিএ বানানোর কাজটা করে দাও? এটা এসএসসির ক্ষেত্রে যাদের জিপিএ কম সেটাও দেওয়া হতো, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে করে দেওয়া হয়। এইচএসসিটা বানানো যায়? এসএসসিটা বাড়া যায়, পরীক্ষার রেজাল্টের আগেই সেটা বাড়া দিতে পারে। বিভিন্ন চাপে পড়েই আসলে এই কাজগুলি করা হতো। যেমন স্যার আমাদের বোর্ডের যে সিবিআর লিডার আব্দুল বাসেদ, সে বেশিরভাগ ক্ষেত্রে অনেক শত সে কম্পিউটার অপারেটর, সে আসলে সনদ শাখায় কাজ করে, সে সনদ শাখায় ব্যাকএন্ডের কাজ করে। এটা ছাড়াও রেজিস্ট্রেশন শাখার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মামুনুর রশিদ এটার সাথে জড়িত। এছাড়া সে এই ধরনের শিক্ষার্থীদের নাম পরিবর্তন এবং রেজাল্ট বাড়িয়ে দেওয়ার জন্য সে বলতো, এবং সেও পয়সা দিত না কোনো। এটা ছাড়া আছে আমাদের শামসুল আলম সাহেব, সে যেহেতু অফিসারই, সে সেটার জন্য পয়সা দিত না। এটা ছাড়াও জাকারিয়া আব্বাসী উপপরীক্ষা নিয়ন্ত্রক, সেও শিক্ষার্থীদের নম্বর বৃদ্ধি করে দেওয়ার জন্য দিত, কিন্তু এই সমস্ত কাজের জন্য তারা কোনো পয়সা দিত না। এছাড়াও তোমার পয়সা তুমি চাইতে না? পয়সা চাইলেও তারা বলতো যে না, তারা তাদের অফিসেরই লোক এটা, এবং সেক্ষেত্রে তারা কিছুটা আমাকে ব্ল্যাকমেলের মতো করতো যে এই জিনিসগুলি আমরা যদি প্রশাসন বা চেয়ারম্যান মহোদয় সবাইকে প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়, তাহলে আমার চাকরি থাকবে না, বা আমাকে জিম্মি করে স্যার এই কাজগুলি আমাকে করতো স্যার। এই জন্য ছাত্র প্রতি 30,000, 35,000 এবং কোনো ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত নেওয়া হতো। এটা বিভিন্ন দালালদের কাছ থেকে নেওয়া হতো, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যারা আছে তারা শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে তারা আমাদের কাছে দিত। প্রতিষ্ঠানের মালিক যারা পরিচালকরাও আমাদের সাথে এই ধরনের তাদের শিক্ষার্থীদের তথ্য দিত, এবং তারা ওই যে পরীক্ষার্থী যারা প্রান্তিক পর্যায়ে আছেন তাদের কাছ থেকে কি পরিমাণ নিত? এটা আসলে তারা আমাদের কাছে জানাতো না, এটা আমাদের কাছে হাইড রাখতো। তারা আরো অনেক বেশি অ্যামাউন্ট তারা তাদের কাছ থেকে আদায় করতো। দুদক তো আমাকে ট্রান্সফার করেছিল, আমার বিপক্ষে একটি মামলাও ছিল, যে মামলা করেছিল দুদক আমার কাছে। কি কোনো নোটিশ দিয়েছিল? আমাকে নোটিশ দিয়েছিল, ওখানে উপপরিচালক আলী আকবর সাহেব, উনি আমাকে নোটিশ দিয়েছিল, এবং এই নোটিশের জন্য আমার আয় বহির্ভূত সম্পদ রয়েছে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে ওরা তদন্তের জন্য তারা আমাকে নোটিশ দিয়েছিল। পরবর্তীতে আমি তাদের দুদক কার্যালয়ে তারা আমার সাক্ষাৎকার নিয়েছিল, এবং
পরবর্তীতে তারা আমার নামে একটি মামলা দায়ের করে, যেটা আমি মিডিয়ায় এটিএন বাংলা চ্যানেলের স্কুলে আমি দেখে নিশ্চিত হওয়ার পরে তাকে যখন আমি ফোন করি, আমার তদন্তকারী কর্মকর্তা উপপরিচালক আলী আকবর, তিনি আমাকে জানান যে হ্যাঁ আপনার বিরুদ্ধে এরকম একটি মামলা দায়ের করা হয়েছে। অতঃপর আমি এই বিষয়ে আমি তাকে বললাম যে আপনার এই মামলার পরবর্তী করণীয়। উনি বললো যে হ্যাঁ এটা আপনার তদন্ত চলবে, কিন্তু আমি স্যারের কাছে খুব ভালো আর সাড়া পাচ্ছিলাম না বা আমার বিষয়ে সহযোগিতা মনে হচ্ছিল না, বিধায় আমি আবু বকর সিদ্দিক সাহেব উনার নাম্বারটা আমি সংগ্রহ করি সমীর উদ্দিন নামক একজনের মাধ্যমে। তো ওনার সাথে কথা বলে উনি আমাকে তার বাসায় বাড্ডায় তার বাসায় দেখা করার জন্য বলে। কোথায়? বাড্ডায়। নিজের বাসা? নিজের বাসা স্যার, নিজের বাসা। তো বাড্ডায় আমি নিজের বাসায়, তার নিজের বাসায় যাওয়ার পরে সেখানে তার একজন পরিচিত ছিল যে আমার এলাকায়, আমার যে এরিয়ায় আব্দুল সালাম সাহেব, উনি আমার এলাকায় থাকতো, তার সাথেই আমি তার বাসায় যাই। যাওয়ার পরে সে আমার এই সমস্ত অভিযোগ সে জানতো এবং আমার কাছে আবার শোনার পরে তিনি আমাকে জানালেন যে এটা উত্তরণের উপায় হলো একটাই আছে, সেটা হলো আইও চেঞ্জ করতে হবে, ইনভেস্টিগেশন অফিসার চেঞ্জ করতে হবে। তো উনি এই জন্য আমার কাছে 30 লক্ষ টাকা দাবি করলেন, যে 30 লক্ষ টাকা দিলেই শুধুমাত্র এই আইও চেঞ্জ করে এটা থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব। এটা আইও যে সে ডিমান্ড করে নাই না, এটা আবু বকর সিদ্দিক। উনি ছিল উপপরিচালক, দুদকেরই কর্মকর্তা। তুমি তার কাছে গেছো? আমি গেছি যে উনি আমার এই বিষয়টা সমাধান করে দিতে পারবে আমার বিপক্ষে। সে এই আমি জেনেছি স্যার আরো যে আমার অফিসে ইতিপূর্বে আমাদের আবুল ফজল নামক একজন আছে, উনি দুদকের এরকম সমস্যায় পড়েছিল, উনিও এই আবু বকর সিদ্দিক সাহেবের মাধ্যমে নিষ্কৃতি পেয়েছিল। এই রেফারেন্সে আমি সেটা তার কাছে গিয়েছিলাম।